তালাকের আদি অন্ত। আসসালামু আলাইকুম, আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে তালাকের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে সব বিষয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি যে আপনারা অনেকেই মনে করেন যে তালাক সম্পর্কে যে কথাগুলো বলি সেগুলো মনে হয় আমার নিজের কথা, যার কারণে অনেকে গালাগালি করেন, অনেকে বেশি কথা বলেন। কিন্তু বিষয়টা হলো যে আমি শুধু আইনে যেটা লেখা আছে সেটাই বলি। এটা আপনারা একটু মনে রাখবেন যে আমি আইনের বাইরে নিজস্ব মতামত দিয়ে কোনো কথা বলি না। প্রথমে বলবো যে তালাক সম্পর্কিত আইনটা কি, তালাক আইনে কি বলা হয়েছে। পুরুষের তালাক দেওয়ার ব্যাপারে বলা হয়েছে যে পুরুষ কোন রকম কারণ ছাড়াই স্ত্রীকে তালাক দিতে পারবে, সেটা যে কোনো সময় দিতে পারবে। 1 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে, যখনই স্বামী চাইবে তখনই তালাক দিতে পারবে। আর স্ত্রীদের সম্পর্কে আইনে কি বলা হয়েছে, মুসলিম আইনে বলা হয়েছে কোন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না। স্বামীকে তালাক দেওয়ার কোনো ক্ষমতা স্ত্রীর নেই। তবে কাবিননামার 18 নং কলাম অনুযায়ী স্ত্রী নিজেকে তালাক দিয়ে স্বামী থেকে বিচ্ছিন্ন হতে পারবে। এটা হলো তালাক সংক্রান্ত আইন। এবার বলবো যে তালাক কতভাবে দেওয়া যায়। মৌখিক তালাক দেওয়া যায়, তারপরে রেজিস্ট্রি তালাক দেওয়া যায়, নোটারি তালাক দেওয়া যায়, আবার অনেক সময় আমরা মোবাইলে তালাক দিই, মোবাইলেও তালাক দেওয়া যায়। আরিফুল ইসলাম বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শাহানুর আলী ভাই, আমি অনেক টাকা সুদি ঋণ, কি করব বুঝতে পারছি না, কিছু একটা উপায় দেন। শোনেন, ঋণের বিষয় হলো যে ঋণ পরিশোধ না করা পর্যন্ত আপনার কোনো মুক্তি নেই বা মাফ নেই। সুদের টাকা হলে তো আরো ভয়ানক, ঋণ শুধু বাড়তেই থাকবে। আপনি যে করে পারেন আগে আপনার সুদের টাকা ঋণ পরিশোধ করেন। এরপরে ধরেন মৌখিক তালাকের কথা যে বলছি, মৌখিক তালাক সম্পর্কে আইনে কি বলা হয়েছে। আইনে বলা হয়েছে যে মৌখিক তালাক কোনো মতেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এমন বলা হয়েছে যে সারাদিনও যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক হবে না। এটা কিন্তু আমার কথা না, আমি আবারও বলছি, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা আইনের যে বই আছে তালাকের সেটাও পড়ে দেখতে পারেন। আইনে পরিষ্কারভাবে লেখা আছে যে কোনো স্বামী তার স্ত্রীকে সারাদিন তালাক দিলে বা মাইক নিয়ে তালাক দিলেও তালাক হবে না। এরপরে আছে, তবে হ্যাঁ, যদি মৌখিক তালাক দিতে পারবেন সাক্ষীদের উপস্থিতিতে, তারপরে নোটারি তালাক দিতে পারবেন। নোটারি তালাক আছে আইনজীবীর মাধ্যমে তালাক, হলফনামার মাধ্যমে। রেজিস্ট্রি তালাক দিতে পারবেন কাজীর মাধ্যমে। মোবাইলে তালাক, অনেক সময় আমরা বিদেশে থেকে তালাক দিই, এই তালাকের সম্পর্কেও কিন্তু বিধান দেওয়া হয়েছে যেভাবে তালাক হবে না। বিদেশ থেকে স্ত্রীকে তালাক, এই কাজটা সাধারণত না করাই ভালো। এটা কোনো আইনে অতটা গ্রহণযোগ্য না, এটা নিয়ে অনেক কথা ওঠে। তালাক দিতে হলে আপনাকে কাজীর সামনে উপস্থিত থেকে তালাক দিতে হবে, এটা হলো তালাকের বিধান। তাই বিদেশ থেকে তালাক না দেওয়াই ভালো। স্বামী বিদেশে থাকলে তালাক, মনে করেন যে বিদেশ থেকে যদি তালাক দিতে চায় স্বামী, তাহলে কিভাবে তালাক দেবে? এটা দেশে এসে তালাক দেওয়াটাই সব থেকে ভালো। কোনো মতেই বিদেশ থেকে তালাক দেওয়াটা বেটার হবে না। সেটা নিয়ে অনেক কথা হবে, প্রশ্ন উঠবে, গ্রহণযোগ্যতা হবে না। তালাকের পরে নোটিশ হচ্ছে মেন বিষয়। আবার আইনে বলে দিয়েছে এটা যে আপনি মোবাইলে তালাক দিচ্ছেন, সেই তালাক দেওয়ার পরে যদি তালাকের নোটিশ পাঠাই দেন তালাক হয়ে যাবে। আপনি মৌখিক তালাক দিয়েছেন, সারাদিন বলা লাগবে না, একবার যদি মৌখিক তালাক দেন, তালাক দিয়ে তালাকের নোটিশ পাঠায় দেন, তাহলে তালাক হয়ে যাবে।
যদি নোটারি তালাক দেন, নোটারি তালাক দিয়ে নোটিশ পাঠায় দেন, তাহলে তালাক হয়ে যাবে। যদি রেজিস্ট্রি তালাক দেন, সেই তালাক দিয়ে যদি নোটিশ পাঠায় দেন, তাহলেও তালাক হয়ে যাবে। এটা কিন্তু আইনের কথা, একটাও আমার কথা নয়। অর্থাৎ তালাক সম্পর্কে যে বিধান হলো, তালাক যেভাবেই দেন সেই তালাক কিন্তু গ্রহণযোগ্য। কারণ আইনে বিয়ে যেভাবে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করা হয়েছে, তালাক রেজিস্ট্রি কিন্তু বাধ্যতামূলক করা হয় নাই। অর্থাৎ আপনি যে কোনো ভাবে তালাক দিলেই তালাক হয়ে যাবে, তালাক দিতে পারবেন। তবে হ্যাঁ, তালাক ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি পোস্ট অফিসের মাধ্যমে নোটিশ পাঠাবেন। তাও দুইটা নোটিশ, একটা যাকে তালাক দিচ্ছেন তাকে পাঠাতে হবে, আর একটা সালিসি পরিষদকে পাঠাতে হবে। দুইজনের একজনকে নোটিশ পাঠাবেন আর একজনকে পাঠাবেন না, তাহলে তালাক হবে না। এটা কিন্তু আইনে পরিষ্কার ভাবে বলা হয়েছে। যাকে তালাক দিয়েছেন তাকেও নোটিশ পাঠাতে হবে, আবার তার সালিসি পরিষদকেও নোটিশ পাঠাইতে হবে। আর এই সালিসি পরিষদ নোটিশ পাওয়ার দিন থেকে, তারিখ থেকে 90 দিন পর তালাক কার্যকর হবে। এইটাই হচ্ছে আইনের বিধান। অর্থাৎ যেভাবেই তালাক দেন আপনাকে নোটিশ পাঠাতে হবে। তালাক রেজিস্ট্রি বাধ্যতামূলক নয়। শহীদুল ইসলাম শহীদ ভাই লিখেছেন, ভাইয়া বউয়ের থেকে 65,000 টাকা নিয়েছিলাম, দিয়ে বউকে গাভী কিনে দিয়েছিলাম, গাভী মারা গেছে। যদি মেয়ে ডিভোর্স দিতে চাই তো টাকার বিষয় নিয়ে একটু সমাধান দেন। 1,15,000 মোহর করা আছে। শোনেন, মোহরের সাথে কোনো কিছুর সম্পর্ক নেই, এটা হলো আইনের কথা। যে আপনি যাই দেন না কেন, টাকা দেন, জমি লিখে দেন, গহনা বানাই দেন, কোনো কিছু মোহর থেকে কাটা যাবে না। দেন মোহর থেকে আপনি যত যাই দেন, দেন মোহর আপনাকে পুরোটাই দিতে হবে। দেন মোহর থেকে 1 টাকাও কমবে না। তবে হ্যাঁ, আপনি যাই দেন সেটা যদি দেন মোহর হিসেবে দিয়ে আপনার স্ত্রীর কাছ থেকে কোনো লিখিত নিয়ে নেন, বা তালাক সংশোধনের মাধ্যমে লিখিত নিয়ে রাখেন যে এই এই কিছু দিয়েছি, এগুলো আমি দেন মোহর হিসেবে গ্রহণ করলাম, স্ত্রী যদি এরকম ডকুমেন্টস আপনাকে দেয়, লিখিত দেয়, একমাত্র তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, এই ছাড়া গ্রহণযোগ্য হবে না। আর সাধারণত আপনি শ্বশুর বাড়ি থেকে যে টাকা নেবেন, সে টাকাটা তো আপনার একটা দেনা, আপনার একটা পরিশোধ। টাকাটা তো আপনাকে দিয়েছে শুধুমাত্র তার মেয়ে ভালো থাকবে সেই জন্য। এখন আপনি যেহেতু সংসার করবেন না, তাই যে টাকাটা আপনি নিয়েছেন সেই টাকাটা আপনার কিন্তু পরিশোধ করে দেওয়াই উত্তম। আপনি যদি দুনিয়াতে পরিশোধ না করেন, তাহলে কিন্তু কিয়ামতের দিন হলেও আপনাকে পরিশোধ করা লাগবে, এই দিন আপনার থেকে যাবে। হ্যাঁ, শহীদুল ইসলাম শহীদ ভাই বলেছেন, রিপ্লাই চাই, মেয়ে শুধু মা বাবার কথা শোনে, সমাধান দেন। শুনেন, মা বাবা হচ্ছে সব থেকে বড় আপনজন, এদের মতো আপনজন কেউ নাই। তবে আইনে বলা হয়েছে যে বিবাহের পর থেকে তার সমস্ত দায় দায়িত্ব যেহেতু স্বামী হচ্ছে তার অভিভাবক, লিগাল অভিভাবক, আইনগত অভিভাবক, সব দায় দায়িত্ব যেহেতু স্বামীর, একমাত্র স্বামীর কথাই স্ত্রীদেরকে শুনতে হবে, স্বামীর কথা মতো স্ত্রীকে চলতে হবে। সবার আগে অগ্রাধিকার হচ্ছে স্বামীর কথা। স্বামীর যে কথা বলবে সেই কথাই স্ত্রীকে মেনে চলতে হবে। স্বামীর কথার পরে গিয়ে হচ্ছে বাবা মার কথা। এখন বাবা মা যদি স্বামীর সাথে সংসার করতে না করে আর আপনি যদি সেটা মেনে চলেন, তাহলে সেটা অন্যায় হবে। কারণ স্বামীর কথার উপরে কোনো কথা চলবে না, এটা কিন্তু আইনের কথা। তবে হ্যাঁ, স্বামী যদি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলে, ধর্মবিরোধী কোনো কথা বলে, আপনাকে বেপরদায় চলতে বলে, এই সমস্ত কথা আপনি অমান্য করলে কোনো সমস্যা নাই। এছাড়া স্বামীর আইনগত কথা যদি আপনি না শোনেন, তাহলে কিন্তু আপনি ভরণ পোষণের টাকা পাবেন না। এটা আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, স্বামীর কোনো কথা না শোনে বা স্বামীর অনুমতি ব্যতীত বাবার বাড়ি গিয়ে থাকে, তাহলে কিন্তু সে ভরণ পোষণের কোনো টাকা পাবে না। এটা কিন্তু আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে। মোহাম্মদ মিজান ভাই লিখেছেন যে, ভাই আমার ওয়াইফ যদি তালাক দেয় তো তৃষ্ণা আছে তাকে ঠিক হবে, তালাক দেয় তো, আপনার কথাটা বুঝতে পারছেন না, আপনি একটু আরেকবার সুন্দরভাবে লেখেন। আর এস কে রুবেল আহমেদ আপনি লিখেছেন, ভাই আমার কাবিন নামা সাইন নাই, আমার নামে মিথ্যা মামলা করেছে। হ্যাঁ,
আপনার কাবিননামা যদি সাইন না থাকে তাহলে বিবাহ হলো কি করে? তাহলে তো এটা একটা প্রতারণা মামলা হয়েছে, আপনি প্রতারণা মামলায় পড়তে পারেন। আর দ্বিতীয় কথা হলো যে আপনার নামে যে মামলাই হোক, প্রতারণা মামলা হোক অথবা যে মামলা হোক, আপনাকে আদালত থেকে জামিন নিতে হবে। আর কেন আপনি সাইন করেন নাই সে ব্যাপারে আদালতে আপনার যে বক্তব্য আছে সেটা বলতে হবে। আপনি যদি অপরাধী হন তাহলে আপনার সাজা হবে, আর যদি অপরাধী না হন তাহলে আপনি খালাস পাবেন। তবে আমি সবাইকে বলবো, বিয়েতে কোনো রকম কেউ ছলচাতুরি করবেন না। বিয়েতে সবাই সঠিকভাবেই ইনফরমেশন দেবেন। অনেকে কি করেন, আইডি কার্ড ভুল দেন, বাবা মায়ের নাম ভুল দেন, এটা কিন্তু অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের মানে হচ্ছে সঠিকভাবে আপনাকে সঠিক ইনফরমেশন দিতে হবে। আপনি এমন না যে ভুল ইনফরমেশন দিয়ে পরে পার পেয়ে যাবেন, পার পাওয়ার কোনো সুযোগ নাই। আর যদি বিয়ে অস্বীকার করে মেয়ে আপনার নামে ধর্ষণের মামলা করে তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন। তাই বিয়েতে কেউ কোনো রকম ছলচাতুরি করবেন না, কোনো রকম ভুল ইনফরমেশন দেবেন না, সঠিক ইনফরমেশন দিয়ে সঠিকভাবে বিয়ে করবেন। তাহলে আপনিও নিরাপদ থাকবেন, আপনার স্ত্রীও সেফ থাকবে। শহীদুল ইসলাম শহীদ ভাই লিখেছেন যে ধন্যবাদ, বিয়ে রেজিস্ট্রি হয় নাই। হ্যাঁ, রেজিস্ট্রি করার দায়িত্ব শুধুমাত্র স্বামীর। স্বামী যদি বিয়ে রেজিস্ট্রি না করে বিয়ের পর 1 মাসের মধ্যে, তাহলে স্বামীর বিরুদ্ধে কিন্তু চাইলে যে কোনো স্ত্রী মামলা করতে পারবে। এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, 1 বছর শাস্তি রাখা হয়েছে, সাথে জরিমানাও রাখা হয়েছে। আপনি যত দ্রুত সম্ভব বিয়ে রেজিস্ট্রি করে নেবেন। রেজিস্ট্রি না করলে আপনারই বিপদ। কারণ মনে করেন আপনার স্ত্রী যদি এই বিয়ে অস্বীকার করে আপনার নামে ধর্ষণের মামলা করে তাহলে কি হবে? 3-4 বছরের মধ্যে জামিন হবে না, সাধারণত যা হয়। এরপরে আবার কি হবে, আপনার নামে ধর্ষণের মামলা হতে পারে, সেই মামলার শাস্তি আছে যাবজ্জীবন কারাদণ্ড। আপনাকে সারা জীবন ধরে প্রমাণ করতে হবে যে আপনি রেজিস্ট্রি মানে বিয়েটা করেছেন, কিন্তু আপনার স্ত্রী বলবে যে বিয়ে হয় নাই, বিয়ের নামে প্রতারণা হয়েছে, বিয়ের কথা বলে তার সাথে মেলামেশা করেছেন। তাই আমি বলবো, আইনে যাই থাকুক রেজিস্ট্রিটা নিজ দায়িত্বে করে নেবেন। রেজিস্ট্রি করে নিলে আপনার নিজের জন্য ভালো, এটা আপনার জন্য যেমন সেফটি। আপনার বিরুদ্ধে যাই মামলা হোক, আপনি ইদানিং শুধু মামলার কথাটা কেন বলি, অহরহ মামলা হচ্ছে। কেন মামলা হচ্ছে? যে বিয়ে হলেই জেনভর। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা কি করে, স্বামীর সাথে সংসার করছে, আবার অন্য একজন ভালো খুঁজতে থাকে। যখনই তাকে পেয়ে যায় তখন এই স্বামীকে ডিভোর্স দিয়ে জেনমোহরের মামলা করে দেয়। যাই হোক, রেজিস্ট্রি করে নেবেন, সেটা আপনার জন্য ভালো। SK রুবেল আহমেদ আপনি লিখেছেন মোবাইল বিয়ে করছি সৌদি আরব থেকে। হ্যাঁ, এই মোবাইলের বিয়েটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইদানিং অনেক হচ্ছে। এটা নিয়ে ঝামেলা ছাড়া কোনো সমাধান হয় না। এই মোবাইলের বিয়েই একটা ঝামেলা। কেন ঝামেলা? এটার আইনে কোনো রকম কোনো গ্রহণযোগ্যতা নাই। অর্থাৎ আপনি মোবাইলে বিয়ে করার পর যদি আপনার স্ত্রী অন্য কোথাও বিয়ে করে, আপনি কোনো রকম কিছু করতে পারবেন না। এটা কিন্তু আইনের কথা, কারণ আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, কোনো প্রমাণ নাই। এইটা হলো এক কথা। আর দ্বিতীয় কথা হলো, এই মোবাইলের বিয়ে তখন গ্রহণযোগ্য হবে যখন আপনি দেশে এসে রেজিস্ট্রি করবেন বিয়ে। মোবাইলের বিয়ে হোক, মৌখিক বিয়ে হোক, নোটারি বিয়ে হোক, যে কোনো বিয়ে হোক, একমাত্র তখন আইনে গ্রহণযোগ্য হবে যখন এই বিয়েটা রেজিস্ট্রি করা হবে। তাই রেজিস্ট্রি করার আগ পর্যন্ত মোবাইলের বিয়ের কোনো রকম কোনো ভ্যালু নাই বা মূল্য নাই। মোবাইলে বিয়ে করলে মুসলিম আইনে কিন্তু বিয়ে হয়ে যাবে, যেভাবেই বিয়ে হোক। মুসলিম আইনে বিয়ের ব্যাপারটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়েছে যে বিয়ে মৌখিকভাবে হোক, মোবাইলের মাধ্যমে হোক, যেভাবেই হোক, নোটারির মাধ্যমে হোক, আইন মতে, মুসলিম আইন মতে বিয়ে হয়ে যাবে। কিন্তু স্বামী যদি দেনমোহরের টাকা না দেয় বা বিয়ে অস্বীকার করে, তখন প্রমাণ করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য এই বিয়েকে রেজিস্ট্রি বিয়ে করার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক, তালাক রেজিস্ট্রি কোনো মতে বাধ্যতামূলক নয়, তাই যে কোনো ভাবে তালাক দিলেই তালাক হয়ে যাবে। এটা আইনের কথা, আমার কথা নয়। তালাকের কয়দিন পর কার্যকর হবে? আমরা কিন্তু অনেকে মনে করি যে তালাক দেওয়ার সাথে সাথে কার্যকর হয়ে গেছে। না, তালাক দেওয়ার সাথে সাথে কার্যকর হবে না। কাজী সাহেব রেজিস্ট্রি তালাক দেন, এটার মাধ্যমে কি হয়? তালাকের প্রথম প্রসেসিংটা সম্পন্ন হয়। আইনজীবীর মাধ্যমে নোটারি তালাক দেওয়া হয়, এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে শুধুমাত্র প্রসেসিংটা সম্পন্ন হয়, কিন্তু তালাক কার্যকর হবে সালিসি পরিষদে নোটিশ পাঠানোর পর থেকে।
আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে যেদিন সালিসি পরিষদ নোটিশ পাবে সেই দিন থেকে 90 দিনের মধ্যে তালাক কার্যকর হবে। 90 দিন পার হওয়ার পরে, এর আগে তালাক কার্যকর হবে না। মোহাম্মদ হুমায়ুন কবির, আপনি লিখেছেন, ভাইয়া আমার বউ আমাকে তালাক দিয়েছে, একজনের সাথে সম্পর্ক করেছে, আমি কি করব? দেখুন, ইদানিং বিয়েটা একটা ছেলে খেলা হয়ে গেছে। আপনাদের বাপদাদার আমল বা আমাদের বাপদাদার আমল থেকে দেখবেন কোন রকম কোন রেজিস্ট্রি বিয়ে ছিল না, মৌখিক বিয়ে হয়েছে, কলমা পড়ে সংসার চলেছে, আর তারাও তাদের জীবন পার করে গেছে। আমার বাবা মা, আপনার বাবা মাও এখনো সংসার করে যাচ্ছে, যদিও আমার বাবা মা মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক। কিন্তু বর্তমানে এই বিয়েটা হয়েছে একটা ছেলে খেলা, মানে একটা ব্যবসা হয়ে গেছে যে একজনের সাথে বিয়ে করতে হবে, আর একজনের সাথে বিয়ের পথটা ক্লিয়ার করতে হবে। এটা বর্তমানে মেয়েদের একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। আমি সবার কথা বলছি না, অনেকেরই এমন হয়েছে, মানে অসংখ্য মোবাইল আসে আমার কাছে, কল আসে, যার কারণে আমি বলছি যে একজনের সাথে সংসার করতেছে, আর একজনের সাথে সে বিয়ের ব্যাপারটা পাকাপাকি করে ফেলছে, এই পরকীয়া করছে। এখন এই পরকীয়ার কারণে হোক অথবা যে কোনো কারণেই হোক, স্ত্রী যদি তালাক নিয়ে আপনাকে নোটিশ পাঠায় দেয় তাহলে তালাক কিন্তু হয়ে যাবে। মুসলিম আইনে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে। পরকীয়ার কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, তালাক নিলেই, স্ত্রী যদি তালাক নিয়ে নেয় কাবিননামার 18 নং কলাম অনুযায়ী, আর সেই তালাক নিয়ে আপনাকে এবং আপনার সালিসি পরিষদকে নোটিশ পাঠিয়ে দেয়, তাহলে তালাক হয়ে যাবে। এই তালাক না হওয়ার কোন রকম কোনো সুযোগ নাই, তালাক বন্ধ করারও কোনো সুযোগ নাই। অনেকে আবার বলেন যে ভাই আমি তো বিদেশে আছি, আমার স্ত্রী আমার কাছে বিদেশে নোটিশ পাঠায় নাই, আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছে, আমি তো রিসিভ করি নাই। তাহলে কি হবে? স্বামী হোক অথবা স্ত্রী হোক, তালাকের নোটিশ রিসিভ না করলে কোনো সমস্যা নেই। আইনে পরিষ্কারভাবে বলা রয়েছে কেউ রিসিভ করলেও তালাক হবে, না করলেও তালাক হবে। তবে রিসিভ করাটাই সবার জন্য ভালো, তাহলে একটা ডকুমেন্টস থাকে আপনার কাছে, না হলে কোনো ডকুমেন্টস থাকে না, আপনি কোথাও এটা নিয়ে ভবিষ্যতে কথা বলতে পারবেন না। তাই তালাক দিলেই তালাক হয়ে যাবে। মোহাম্মদ মিজান, ভাই আমার ওয়াইফ তালাক দিছে, শোনে নোটিশ আসেনি। তালাক দিছে শুনেছি, নোটিশ আসেনি, আমি সিগনেচার দেই নাই, এটা কি সঠিক হবে? হ্যাঁ, এই বিষয়টা মাত্র বলছিলাম যে আপনি তালাকের পেপারে সাইন করেন বা না করেন, তালাক হয়ে যাবে। আর একমাত্র খোলা তালাক ছাড়া সাইন করার মতো কোন রকম কোনো সুযোগ নেই। আর যে নোটিশগুলো পাঠায় এটা তো পোস্ট অফিসে পাঠায়, এখানে কিন্তু জাস্ট শুধু নোটিশটা পাঠায়, এখানে তালাক সাইন করার মতো কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, স্ত্রী তালাক নিয়ে যদি নোটিশ না পাঠায় তাহলে কিন্তু তালাক হবে না। সে অন্য জায়গা বিয়ে করলেও আপনার স্ত্রী থাকবে। আইনে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে যেই তালাক নেই, স্ত্রী তালাক নিক অথবা তার স্বামী তালাক দিক, নোটিশ পাঠাতেই হবে। নোটিশ হচ্ছে তালাকের অন্যতম বাধ্যতামূলক একটা বিষয়, শর্ত। এই নোটিশ না পাঠানো পর্যন্ত কোনো তালাক কার্যকর হবে না, 2টা নোটিশই পাঠাতে হবে। আচ্ছা, এরপরে নয়ন আইডি থেকে লিখেছেন হাই হাই। হ্যাঁ, এরপরে আমরা আর একটা বিষয় জানবো যে তালাকের কতদিন পর তালাক কার্যকর হবে। আমরা অনেক সময় কি করি যে তালাক দেওয়া মাত্র মনে করি তালাক কার্যকর হয়ে গেছে। না, তালাক কার্যকর হওয়া মাত্র কিন্তু তালাক হবে না, কার্যকর হবে না তালাক দেওয়া মাত্র। এর জন্য কিন্তু আইনে শর্ত রাখা হয়েছে, সালিসি পরিষদ যে তারিখে নোটিশ পাবে সেই তারিখ থেকে 90 দিন পর তালাক কার্যকর হবে। 90 দিন পার হওয়ার পরে, অর্থাৎ তালাক দেওয়ার সাথে সাথেই তালাক কার্যকর হবে না। এস কে রুবেল আহমেদ লিখেছেন, ভাই আমি সৌদি আরব থেকে মোবাইলে বিবাহ করেছি, আমার বাড়িতে গিয়ে আমার টাকা পয়সা গোল্ড চুরি করে চলে গেছে, কোথায় গেল? ভাইয়া ওটা খুঁজে পাচ্ছে না, ভাই প্লিজ আবার কমেন্টস করবেন। এবারে বলা হয়েছে যে
স্বামী বিদেশে থাকলে তালাক। অনেক সময় কিন্তু এই সমস্যাটা খুব বেশি হয়। আমরা প্রবাসী ভাই যারা আছি, যারা দেশ গড়ার অন্যতম কারিগর, যাদের রেমিটেন্সে কিন্তু আমাদের দেশটা চলে, এই জায়গায় একটা কথা বলে রাখি যে আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ আছে, হাই লেভেল এডুকেটেড পারসন, অনেক দায়িত্বে থাকেন, মন্ত্রী এমপি পদে। এরা কি করে, ওই যারা প্রবাসে আছে এই প্রবাসী ভাইদেরকে অশিক্ষিত বলে গালি দেয়, আবার বলে যে এরা তো মূর্খ, এরা গাধার খাটনি খেটে টাকা পাঠায়। কিন্তু আমি বলবো যে এইটা বলার কোনো রাইটস আপনার নাই। আপনি যদি এই কথা বলেন তা আপনি সব থেকে বড় মূর্খ, কারণ আপনি দেশে আছেন, আর এই প্রবাসী ভাইরা বিদেশে থেকে যদি রেমিটেন্স না পাঠায় তাহলে কিন্তু দেশের চাকা ঘুরবে না, দেশের চাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই প্রবাসী ভাইদেরকে কেউ গালি দিয়ে কথা বলবেন না, তাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান দিয়ে কথা বলবেন। যাই হোক, এই প্রবাসী ভাইরা যখন বিয়ে করার পর বিদেশে চলে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, স্ত্রীরা তালাক নিয়ে নোটিশ পাঠায় দেয় তালাকের। এইটা কি তালাক হবে কিনা? হ্যাঁ, আইনে বলা হয়েছে স্ত্রী যদি 18 নং কলাম অনুযায়ী কাবিননামাত নিজেকে তালাক দিয়ে স্বামীর থেকে আলাদা করে ফেলে, স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু তালাক কার্যকর হয়ে যাবে। আপনি বিদেশে থাকলেও তালাক কার্যকর হয়ে যাবে। আর আমি আবারও বলছি যে তালাকের পরে নোটিশ হচ্ছে মেন বিষয়। নোটিশ ছাড়া তালাক কোনো মতে তালাক হবে না। যেভাবেই তালাক দেন, যেহেতু তালাক রেজিস্ট্রি করা বাধ্যতামূলক নয়, তাই যেভাবেই তালাক দেন তালাক হয়ে যাবে। কিন্তু শর্ত আছে নোটিশ, দুইজনকেই নোটিশ পাঠাতে হবে। নোটিশ না পাঠানো পর্যন্ত তালাক হবে না। আরিফুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই আমি সৌদি, এস কে রুবেল আহমেদ লিখেছেন, ভাই আমি সৌদি আরব থেকে মোবাইলে বিবাহ করেছি, আমার বাড়িতে গিয়ে আমার টাকা পয়সা গোল্ড চুরি করে চলে গেছে, তারপরে আমার নামে মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলা করেছে। আমি দেশে গেছিলাম ছুটিতে, আবার দেশ দিন থেকে চলে আসছি, আবার কাজরির নামে মামলা করেছে। কাজরি মানে বুঝতে পারলাম না। কাজী কাবিননামা দেয় না, আমার কাবিননামা সাইন নাই, তার জন্য দেয় না। মোবাইলে বিয়ে, সৌদি আরব থেকে, আমার টাকা পয়সা গোল্ড চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, বিষয় হলো যে ভাইয়া, যদি স্ত্রী স্বামীর টাকা পয়সা গহনাগাতি এগুলো সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়, তাহলে কিন্তু চুরির মামলা হবে 380 ধারায় দণ্ডবিধির 380, এবং আবার যে অপরাধ বিশ্বাস ভঙ্গ করেছে এর জন্য 406 ধারায় মামলা হবে। আপনি চাইলে মামলা করতে পারবেন 380। যে কোনো ক্ষেত্রে অনেক সময় কি করে, স্বামী স্ত্রীর টাকা পয়সা গহনা চুরি করে পালায়, আবার স্ত্রী স্বামীর টাকা পয়সা গহনাগাটি চুরি করে পালায়। যদি চুরি করে পালায় তাহলে কিন্তু অবশ্যই চুরির মামলা করা যাবে, আপনি চাইলে করতে পারেন। অর্থাৎ আপনার সাথে যে অপরাধ হবে তার জন্য আপনি আইনের আশ্রয় নিতে পারবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে বিষয় যে আপনার স্ত্রী আপনার নামে মামলা করেছে, মোবাইলের বিয়ের কথা বলছেন। মোবাইলের বিয়ে ঠিক আছে, মোবাইলের বিয়েতে তার সাথে যদি আপনার কোন রকম শারীরিক সম্পর্ক না হয় তাহলে কিন্তু এই বিয়েটা কোনো মতেই আইনে গ্রহণযোগ্য না। দেনমোহর শুধু সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পাবে, কিন্তু কোনো দেনমোহরের মামলা করতে পারবে না। কিন্তু তার সাথে যদি শারীরিক সম্পর্ক হয় তাহলে কিন্তু আপনি আর কোনো মতে এটা অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে আপনার নামে মামলা হবে। এখন আপনার নামে কি মামলা করেছে, নারী শিশু মামলা বললেন, এটা অবশ্য মামলাটা না জানলে ওই বিষয়ে বলা মুশকিল। আমি মামলাটা সম্পর্কে যদি ক্লিয়ার বলতেন তাহলে হয়তো বলতে পারতাম। যাই হোক, তালাক কয়দিন পর কার্যকর হবে? অনেক সময় আইনে কিন্তু সুস্পষ্টভাবে বলা যে কোন মুসলিম মহিলা তালাক দেওয়ার পর তাকে স্বামী তালাক দিক অথবা সে স্বামী নিজেকে তালাক দিয়ে স্বামীর থেকে বিচ্ছিন্ন, সে কিন্তু কোনো মতেই
3 মাসের মধ্যে বিয়ে করতে পারবে না। এটা বিয়ে করলে বৈধ বিয়ে হবে না, অবৈধ বিয়ে হবে, বাচ্চা কাচ্চা অবৈধ হবে এবং যে শারীরিক সম্পর্ক হবে অবৈধ সম্পর্ক হবে। এটা কিন্তু আইনে পরিষ্কারভাবে বলা, 90 দিন তাকে অপেক্ষা করতেই হবে। এটা কোনো মতেই অপেক্ষা না করে বিয়ে করা যাবে না। বাবু সরকার লিখেছেন, স্ত্রী তালাক দেওয়ার পরে 3 মাসের আগে আবার তালাকটা উইথড্র করেছে, এটা কি বাদ হবে? হ্যাঁ, এই বিষয়টাই আমি বলতেছি এরপরে, যে বর্তমান যে আইন আমাদের তালাকের, এই তালাকের আইনে বলা হয়েছে যে তালাক দেবে সে তালাক প্রত্যাহারও করতে পারবে 90 দিনের ভিতর। এই 90 দিন হচ্ছে যেদিন সালিসি পরিষদ তালাকের নোটিশটা রিসিভ করেছে সেই দিন থেকে 90 দিন। এই 90 দিনের মধ্যে স্ত্রী যদি তালাক প্রত্যাহার করে তাহলে প্রত্যাহার করতে পারবে। প্রত্যাহার করার বিধান আইনে রাখা হয়েছে, এটা আমার কথা নয়, আইনের কথা। প্রত্যাহার করলে আবার স্বামী স্ত্রী আগের মতো সম্পর্ক বা বিয়ের সম্পর্ক বহাল থাকবে, তারা স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারবে। এটা কিন্তু আমার কথা না, আইনের কথা না, আইনের কথা। তাদের কিন্তু হিল্লা বিয়ের কোন রকম কোনো প্রয়োজন নেই। তারা তালাক প্রত্যাহার করলে আবার সংসার করতে পারবে, এটা 2 বার পর্যন্ত, 2 বারে বেশি না। আর তালাকটা যে দিবে সেই শুধু প্রত্যাহার করতে পারবে, অন্য কেউ প্রত্যাহার করতে পারবে না। আর এই তালাক প্রত্যাহার করার জন্য কোনো কাজীর কাছে যেতে হবে, অথবা কোনো আইনজীবীর কাছে যেতে হবে। এটা কিন্তু আইনের কথা, আমি বারবার বলছি, এটা কিন্তু কোনো মতেই আমার কথা না। শাহজাহান আলী ভাই, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? লিখেছেন তুমি কোথা থেকে বলছো? আমি ঢাকা থেকে বলছি, আমি ঢাকাতে থাকি। কাজীর নিকট থেকে তালাকের সার্টিফিকেট, এই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে, অথবা স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিয়েছে, রেজিস্ট্রি তালাক। এই তালাক নেওয়ার পরে কি করেছে? নোটিশ পাঠায় নাই, তালাকের নোটিশ পাঠায় নাই, কিন্তু কাজীর কাছ থেকে 3 মাস পরে তালাকের একটা সার্টিফিকেট নিয়ে নিয়েছে। তাহলে কি তালাক হবে? না। আইনে বলা হয়েছে যে কাজী শুধুমাত্র তালাকের প্রসেসিংটা সম্পন্ন করে, তালাক কার্যকর কাজী করতে পারে না। তালাক কার্যকর হয়েছে কিনা সে কথাও কিন্তু কাজী বলতে পারে না, বলতে পারবে না, বলার কোনো রাইটস নেই। তালাক কার্যকর হবে একমাত্র সালিসি পরিষদের কাছ থেকে প্রত্যয়ন পত্রের মাধ্যমে। আপনি সালিসি পরিষদ, এখন প্রশ্ন হলো এই সালিসি পরিষদটা কি? সালিসি পরিষদ হলো চেয়ারম্যান, মেম্বার, যদি গ্রাম এলাকা হয়, শহর এলাকা হলে মেয়র হবে, কমিশনার হবে বা মেয়র হবে। এদের কাছ থেকে আপনারা তালাকের প্রত্যয়ন পত্রটা নিয়ে নেবেন, যে তালাক কার্যকর হয়েছে, সেটাই আসছে গ্রহণযোগ্য। এর বাইরে কাজের কাছ থেকে কোনো সার্টিফিকেট নিলে কোনো মতে সেটা গ্রহণযোগ্য হবে না। তাতে প্রমাণ হবে যে আপনি তালাক দিয়েছেন, সেটা প্রমাণ হবে, কিন্তু কার্যকর হয়েছে কিনা এটা প্রমাণ হবে না। মুহাম্মদ মামুন ভাই কেমন আছেন? কিছু কথা ছিল। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কথাগুলো বলেন, দেখি আপনার কি কথা আছে। হ্যাঁ, তালাক প্রত্যাহারের বিধান আমরা অনেকে জানি। তালাক প্রত্যাহার করা হয় সাধারণত কোন হুজুরের কাছে গিয়ে তওবা পড়ে তালাক প্রত্যাহার। আপনারা তওবা অবশ্যই পড়বেন, তওবা পড়ার বিধান রয়েছে। আমি ওই আইন সম্পর্কে কিছু বলছি না, আমি শুধুমাত্র আমাদের মুসলিম আইনে যে আইন পাশ করা আছে সেই আইন সম্পর্কে বলছি। এই আইনে বলা হয়েছে যে তালাক দেওয়ার পর 90 দিনের মধ্যে যিনি তালাক দিয়েছেন তিনি তালাক প্রত্যাহার করতে পারবেন। আর এই প্রত্যাহার একজন আইনজীবীর মাধ্যমে করতে পারবেন যদি নোটারি তালাক হয়, আর যদি রেজিস্ট্রি তালাক হয় তাহলে কাজীর মাধ্যমে প্রত্যাহার করতে পারবেন। এটা কিন্তু আইনে বলা হয়েছে, আইনের কথা, এটা আমার কথা নয়। মোহাম্মদ মিজান লিখেছেন, ভাই নিজে আমি একটা কমেন্ট করলাম, দেখেন না, কমেন্টস গুলো আমি ভালো দেখতে পারতেছি না, এলোমেলো হচ্ছে। আপনি প্লিজ আবার কাইন্ডলি কমেন্টসটা করবেন, দেখবো, অবশ্যই দেখবো।
হ্যাঁ, তালাক প্রত্যাহার করতে পারবে শুধুমাত্র যিনি তালাক দিয়েছেন তিনি, অন্য কেউ না। আর তালাকের কথা আর একটা কথা বলে রাখি যে আপনি কোথা থেকে তালাক দিতে পারবেন। আপনি যে কাজীর মাধ্যমে বিয়ে পড়িয়েছে যে কাজী, শুধুমাত্র সেই কাজী কি তালাক দিতে পারবে? অথবা যে অ্যাডভোকেট আপনার বিয়ে পড়িয়েছেন নোটারি পাবলিকের মাধ্যমে, তিনি কি শুধু তালাক করাতে পারবেন? না, তালাকের বিধান হলো সারা বাংলাদেশ থেকে আপনি তালাক দিতে পারবেন। এই আইনটা সবার জন্য, সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো কাজীর মাধ্যমে যে কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি তালাক দিতে পারবেন। এটা কিন্তু আইনে বলা হয়েছে। শুধুমাত্র যিনি বিয়ে পড়িয়েছেন তাকে দিয়ে যে শুধু তালাক হবে এটা কিন্তু নয়, এটা যে কারো মাধ্যমে দিতে পারবেন। তালাক প্রত্যাহার করলে কি নোটিশ পাঠাতে হবে? হ্যাঁ, নোটিশ পাঠাবেন, অবশ্যই পাঠাবেন। আপনি যে তালাক দিয়েছেন সেইটা নোটিশ পাঠানোর সাথে সাথে সবাই জেনে গেছে যে আপনি তালাক দিয়েছেন। তাহলে তালাক প্রত্যাহার করলে সেটাও আপনি নোটিশ পাঠিয়ে দেবেন। সেই নোটিশের মাধ্যমেই সবাই জানতে পারবে যে আপনি তালাকটা প্রত্যাহার করেছেন। না হলে আপনি তালাক দেওয়ার পর তো সংসার করতে পারবেন না। তাই নোটিশ গোপন করাটা কোনো মতে বাঞ্ছনীয় নয়, শোভনীয় নয়। তালাক প্রত্যাহার করলেও অবশ্যই দুইটা নোটিশ পাঠাবেন। হ্যাঁ, এবার হচ্ছে তালাক দিয়ে নোটিশ পাঠিয়ে দিয়েছেন, 90 দিন পার হয়ে গেছে, এখন আবার আপনারা সংসার করবেন। আপনারা নিজেদের ভুল বুঝতে পারছেন, মনে হয়েছে তালাক দেওয়াটা কোনো মতে সঠিক হয় নাই। অনেক সময় এমন হয় যে আমরা আবেগের বশে তালাক দিয়ে দিই, কিন্তু পরে আর কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারি না, বা স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারি না, কিন্তু অলরেডি 90 দিন পার হয়ে গেছে। তখন কি করবেন? তখন আপনারা আবার নতুন করে বিয়ে করতে পারবেন। নতুন করে বিয়ে করে পূর্বের মতো আবার সংসার করতে পারবেন। এটা আইনে বলা হয়েছে, এটা কিন্তু আমার কথা নয়। আমি বারবার বলছি এই কথা যে তালাক 90 দিন পার হয়ে গেলে প্রথম তালাক কার্যকর হয়ে গেছে, অর্থাৎ প্রথমবার কার্যকর হয়ে গেছে। এই কার্যকর হওয়ার পর আবার আপনারা বিয়ে করে সংসার করতে পারবেন। তবে মনে রাখবেন, বিয়ে কোনো মতেই মোবাইলে বিয়ে নয়, কোনো মতেই কেউ মোবাইলে বিয়ে করবেন না, মৌখিক বিয়ে করবেন না, নোটারি বিয়ে করবেন না, একমাত্র রেজিস্ট্রি বিয়ে করবেন। আর এই সমস্ত বিয়ে যদি করেন অবশ্যই 1 মাসের মধ্যে বিবাহটা রেজিস্ট্রি করে নেবেন। মোহাম্মদ মিজান ভাই, নিচে আমি একটা কমেন্ট করলাম, দেখেন না? হ্যাঁ, অবশ্যই দেখবো ভাই। আমার গোল্ড এবং টাকা অনেক মালামাল নিয়ে গেছে, আমি কি এগুলো রিটার্ন পাবো? হ্যাঁ, এই যে কথাগুলো বলেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। বর্তমানে কিন্তু এই সমস্যাটা প্রকট আকার ধারণ করতেছে। প্রবাসী ভাই যারা টাকা পয়সা পাঠাচ্ছে, গহনাগাটি বানিয়ে সেই টাকা দিয়ে নিজের নামে বাড়ি বানাচ্ছে, জায়গা বানাচ্ছে, এই নিয়ে চলে যাচ্ছে। এখন এইগুলো ফেরত পাওয়ার কোনো বিধান আছে কিনা? আইনে পরিষ্কার ভাবে বলা হয়েছে, স্বামী যদি নিজের ইচ্ছায় স্ত্রীকে কোনো টাকা পয়সা দেয়, গহনাগাটি দেয়, জমি লিখে দেয়, সম্পদ দেয়, সেইটা কোনো মতে স্বামী ফেরত পাবে না, ফেরত পাওয়ার বিধান নাই। তবে এগুলো নিয়ে যদি পালিয়ে যায় আপনি তার শাস্তির জন্য মামলা করতে পারবেন, কিন্তু সে যদি ফেরত না দেয় আপনি ফেরত পাবেন না, কারণ ফেরত পাওয়ার মতো কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই। সাধারণত স্বামী স্ত্রী কোনো ডকুমেন্টস রাখা হয় না এইসব ক্ষেত্রে, তাই আপনি চাইলেও এগুলো ফেরত পাবেন না। তবে হ্যাঁ, যদি বাবা মা অভিভাবক নিয়ে বসেন তাহলে তারা যদি ফেরত দেয় ফেরত পাতে পারেন। আবার হচ্ছে যে যদি চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে বসেন তাহলেও তারা যদি ফেরত দিয়ে দেয় ফেরত পাবেন। আবার যদি থানা পুলিশের মাধ্যমে বসেন তাহলেও তারা যদি ফেরত দিয়ে দেয় ফেরত পাবেন। না হলে আপনি জোর করে বা আইনগতভাবে ফেরত পাবেন না, ফেরত পাওয়ার কোনো বিধান নাই। আপনি শুধু তার পানিশমেন্টের মামলা করতে পারবেন দণ্ডবিধির 380 ধারায়, 406 ধারায় এবং 420 ধারায়। এই মামলাগুলো করলে কি হবে? এই মামলায় যদি আপনি প্রমাণ করতে পারেন যে সেগুলো চুরি করে নিয়ে গেছে, তাহলে কিন্তু তার শাস্তি অবশ্যই হবে, কোনো মতেই মিস হবে না। আর এই শাস্তি যখন হবে বা এই শাস্তির ভয়ে সে যদি আপনার মালামালগুলো ফেরত দিয়ে দেয় তাহলে আপনি ফেরত পাবেন, এই ছাড়া ফেরত পাওয়ার কোন রকম কোনো সুযোগ নাই। তবে আমি বলবো, যে সমস্ত মহিলারা বা স্ত্রীরা এই কাজগুলো করেন, স্বামীর যেহেতু সংসার করবেন না তাই তার স্বর্ণ গহনা টাকা পয়সা কোনো কিছু নিয়ে যাবেন না, তার যে পাওনা দাওনা আছে সেগুলো তাকে দিয়ে দেবেন। এটা আপনি মনে করছেন দুনিয়ার আদালতে পাবেন না, আখেরাতে কিন্তু এটা দিতে হবে। এমন হতে পারে যে এইটার জন্য আপনি এমন বিপদে পড়ে যাবেন দুনিয়ায়, যে বিপদে এর থেকে অনেক গুণ বেশি টাকা চলে যাবে, তারপরও আপনি সেই বিপদ মুক্ত হতে পারবেন না। তাই নিজেকে নিরপরাধ রাখার জন্য, নিজেকে নির্দোষ রাখার জন্য, নিজের অপরাধ খণ্ডন করার জন্য আপনি এগুলা আপনার স্বামীকে ফেরত দিয়ে দেবেন।
আপনার ফেরত দেওয়াই লাগবে। হয়তো স্বামীকে দেন নাই, কিন্তু অন্য কাউকে অন্যভাবে দেওয়া লাগবে। তাই কেউ এই কাজগুলো করবেন না। মোহাম্মদ সবুজ হোসেন লিখেছেন, ভাইজান এখনো ডিভোর্স হয় নাই। আলহামদুলিল্লাহ, ডিভোর্স না হওয়াটাই ভালো। স্ত্রী ধন উদ্ধার করব কিভাবে? ফার্নিচার, গাড়ি বাবদ টাকা দেওয়া, দেনমোহর, কোনো ডকুমেন্ট নাই। স্থানীয় বিচার বিবাদী পক্ষ মানতেছে না। হ্যাঁ, এই যে একটা কথা, স্থানীয় বিচার, স্থানীয় বিচারটা কি সেটাই আগে আপনাকে বলি। যে স্থানীয় বিচার হচ্ছে দুই পক্ষকে ডেকে সালিশ করা বা মীমাংসা করা। এটা না মানলে কিন্তু কারো কিছু করার নাই। কেন করার নাই? কারণ এখানে জেল জরিমানার কোনো ব্যবস্থা নাই। আপনি আদালতের আশ্রয় নিতে পারেন, তবে আপনি যে ডকুমেন্টস গুলো দিয়েছেন এগুলোর তো কোনো প্রমাণ আপনার কাছে নাই। আপনি এগুলো তাকে স্বইচ্ছায় দিয়ে দিতেন। আইনে পরিষ্কার ভাবে লেখা আছে, বলা আছে, উল্লেখ করা আছে, আপনি স্বইচ্ছায় আপনার স্ত্রীকে যাই দেন না কেন সেগুলো আপনি কোনো মতেই ফেরত পাবেন না। আর এগুলো যদি দেনমোহরে উসুল লেখা গহনা গাটি হয় বা টাকা পয়সা হয়, সেগুলো তো ফেরত পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি কোথাও মামলা করলেও পাবেন না, কোথাও অভিযোগ দিলেও পাবেন না। তবে হ্যাঁ, আপনি থানায় অভিযোগ দিতে পারেন, থানায় অভিযোগ দিয়ে মিলমিশ করতে পারেন, সমাধান করতে পারেন, আপনি পেতে পারেন। এটাই হলো বিধান, এই ছাড়া আর কোনো বিধান নাই। স্ত্রী ধন উদ্ধার আপনি অন্য কোনোভাবে করতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। জি, এবার হচ্ছে তালাকের পর কতবার বিবাহ? ধরেন আমাদের মুসলিম আইনে কি বলা হয়েছে, মানে যে আইনটা পাশ করা, এটা কিন্তু আমার কথা নয়, আইনের কথা। এই কথাটা কেন বলছি বারবার, যে আমরা যারা মুসলমান তারা জানি বা মনে করি যে যদি স্বামী তালাক দেয় তাহলে হিল্লা বিয়ে দিতে হবে অন্য কারোর সাথে, আর বিবাহটা দেওয়ার পরে যদি ডিভোর্স হয় পুনরায় বিয়ে করা যাবে। এই জন্যই আমি বলছি, আমি ওই সম্পর্কে কোনো কিছু কথা বলছি না, আমি শুধু আমাদের পাশ করা আইন বা আইনে যেটা লেখা আছে সেটা বলছি। এই আইনে বলা আছে যে আপনি দুইবার পর্যন্ত আপনার স্ত্রীকে তালাক কার্যকর হওয়ার পর বিয়ে করে সংসার করতে পারবেন। এর মাঝে অন্য কাউকে বিয়ে করা লাগবে না। আপনার স্ত্রীর, আপনার না, আপনার স্ত্রীর অন্য কাউকে বিয়ে করা লাগবে না। প্রথমবার আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, তালাকের নোটিশ পাঠিয়ে দিয়েছেন, নোটিশ চেয়ারম্যান পেয়েছে, সালিসি পরিষদ পেয়েছে, নোটিশ পাওয়ার পর 90 দিন পার হয়ে গেছে, তালাক কার্যকর হয়ে গেছে। এরপর আপনি আবার আপনার স্ত্রীকে বিয়ে করতে পারবেন, বিয়ে করে সংসার করতে পারবেন। মনে করেন এরপর আবার আপনি তালাক দিয়েছেন, তালাক দেওয়ার পর সেম অবস্থা, তালাক কার্যকর হয়ে গেছে। তালাক কার্যকর হওয়ার পর আবার আপনি বিয়ে করতে পারবেন, বিয়ে করে সংসার করতে পারবেন। এটা কিন্তু দুইবার পর্যন্ত, দুইবার পার হয়ে গেলে আর আপনি আপনার স্ত্রীকে হিল্লা বিয়ে না দিয়ে বিবাহ করতে পারবেন না। এটা আমাদের মুসলিম পাশ করা আইনের বিধান, এটা আমার কথা নয়। সগির খান লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার এখনো ডিভোর্স হয় নাই, আলহামদুলিল্লাহ। ডিভোর্স না হওয়াটাই ভালো, কিন্তু 8 মাস যাবত তোর সাথে আমার কোনো কথা নাই। আমি ফোন দিলে ফোন ধরতেছে না। ওর একটা লিগ্যাল নোটিশ পাঠাইলাম, তারপরও ওরা আসে নাই, সমাধানে বসে নাই। এখন আমি কি করতে পারি? বর্তমানে এটা হাজারো সমস্যা। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন। হাজার বাদ দিয়ে যদি লক্ষ লক্ষ ঘরের সমস্যা বলি তাহলে এই সমস্যা। স্ত্রীরা এখন বাবার বাড়ি চলে যায়, আসে না, ফোন দিলে ধরে না, লিগ্যাল নোটিশ পাঠালে আসে না। হ্যাঁ, লিগ্যাল নোটিশটা সম্পর্কে বলে রাখি, এটা হলো আপনার একটা ডকুমেন্টস, যে তাকে আনার জন্য আপনি তাকে নোটিশ পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ সে আপনার অবাধ্য, সে তার বাবার বাড়ি আছে, সে কোনো ভরণ পোষণ পাবে না। ভরণ পোষণের মামলা যদি করে সেখানে আপনি এই লিগ্যাল নোটিশটা সাবমিট করতে পারবেন। আদালত বিবেচনা করলে তার ভরণ পোষণের টাকাটা কাটা যাবে, সে পাবে না। এটা হচ্ছে লিগ্যাল নোটিশের উপকারিতা। এখন প্রশ্ন হলো যে 8 মাস যাবত তার সাথে আপনার কথা নাই, আপনি লিগ্যাল নোটিশ কেন পাঠাচ্ছেন? সে আপনার স্ত্রী, বৈধ স্ত্রী, আপনার কাগজপত্র আছে। আপনি প্রয়োজনে তার বাড়িতে যান, তার সাথে কথা বলেন, তার সাথে মিটমাট করেন, সমাধান করেন, যা করবেন সেটা তো আপনাকে তার বাড়িতে গিয়ে প্রয়োজনে তার বাবা মার সাথে কথা বলেন, তারা তো আপনার শ্বশুর শাশুড়ি। এখন আপনি যদি দূরে থাকেন, তাকে ফোন না দেন, কথা না বলেন, ও আপনি তো বলেছেন সব নম্বর বন্ধ করা। আপনি সরাসরি যান, যদি আপনি একা যেতে ভয় পান প্রয়োজনে লোকজন নিয়ে যান, লোকজন নিয়ে যায় চেয়ারম্যানকে জানিয়ে যাবেন বা সালিসি পরিষদকে জানিয়ে যাবেন, যাতে আবার বলতে না পারে যে ডাকাতি করতে আসছেন। আর এটা বললেও কিন্তু আইনে কোথাও গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না?
বললেই ডাকাতি হয় না, বললেই কোনো অপরাধ হয় না, বললেই কোনো মামলা হয় না, তার জন্য প্রমাণ থাকা লাগে। সে আপনার বিবাহিতা স্ত্রী, আপনি তার বাড়িতে যেতে পারেন, তার সাথে কথা বলতে পারেন, তার বাবা মার সাথে কথা বলতে পারেন, কোন রকম কোনো সমস্যা নাই। আপনি নিজে যান, গিয়ে সমাধান করেন। এটা লিগ্যাল নোটিশের মাধ্যমে কোনো সমাধান হবে না, সমাধানের পথও নাই। তবে বর্তমান আইন অনুযায়ী সগির খান আবারও লিখেছেন যে আমি আমার আব্বু আম্মুরে 2 বার করে পাঠাইছি, ওরা ওদের গ্রামের যে সর্দার আছে টাকা নিয়ে আসলে আমরা সমাধান করবো, এই কথা বলেছে। হ্যাঁ, এখন এইটাই সব জায়গার সমস্যা ভাই। সমাধান এটা হচ্ছে না, হবে না। যে স্ত্রী বা যে মেয়ে মনে করেন যে আপনার সাথে সংসার করবে, আপনি সেখানে গেলে সমাধান হবে, আপনার বাবা মা গেলে সমাধান হবে, আপনার চেয়ারম্যান মেম্বার নিয়ে গেলে সমাধান হবে, আপনার থানা পুলিশের মাধ্যমে সমাধান হবে। কিন্তু যে আপনার সাথে সংসার করবে না, দেনমোহরের টাকা চিনে গেছে, দেনমোহরের টাকা বুঝে গেছে যে তালাক হলেই দেনমোহর, এখন আপনি যদি আপোষে দেনমোহরের টাকা দিয়ে দেন তাহলে তো তার মামলা করা লাগলো না, কোন রকম খরচ করা লাগলো না, কোর্ট কাছারিতে 3-4 বছর দৌড়দৌড়ি করা লাগলো না। আমি আপনার স্ত্রী সম্পর্কে বলছি না, সে কেন এরকম করছে আমি জানি না, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলছি যে মেয়েরা কি করতেছে, কিছুদিন সংসার পরই চলে যাচ্ছে বাবার বাড়ি, আর কোন রকম যোগাযোগ করে না, শুধু একটা কথাই মিটমাট করে ফেলো, আমার পাওনা আমার মিটাই দাও, আমি তোমার সাথে সংসার করব না। এইটা এখন লক্ষ লক্ষ কোটি কোটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র দেনমোহর আইনটা থাকার কারণে, যে বিয়ে হলেই দেনমোহর। আর আপনি সহজেই যদি মিটমাট করে দেন, দেনমোহরের টাকা দিয়ে দেন, তাহলে তো তার কোথাও যাওয়া লাগলো না, কোন রকম কষ্ট করা লাগলো না, কোর্টের বারান্দায় সারাদিন বসে থাকা লাগলো না, টাকা খরচ করা লাগলো না। এর থেকে বড় সমাধান কিছু আছে? দেনমোহর ব্যবসা, এর থেকে বড় ব্যবসা দুনিয়াতে কিছু নাই। বিয়ে করলেই দেনমোহর, আর একজনকে বিয়ে করে আর একজনকে ধরার জন্য বর্তমানে রেডি থাকে, মনে মনে খুঁজতে থাকে, মোবাইলে খুঁজতে থাকে, সব রকম যোগাযোগ করতে থাকে। এদিকে আপনার সাথে সংসার করতেছে, ওদিকে মোবাইলে মেসেঞ্জারে আরেকজনের সাথে যোগাযোগ করতেছে, হোয়াটসঅ্যাপে আরেকজনের সাথে যোগাযোগ করতেছে, টিকটকে আরেকজনের সাথে যোগাযোগ করতেছে। অর্থাৎ তার সাথে কনফার্ম হয়ে গেলেই আপনাকে বাদ দিয়ে তাকে ধরে ফেলবে। এদিকে আপনারটা দেনমোহরের টাকা ফাইনাল, ওদিকে আপনার দেনমোহরের টাকাও ফাইনাল। মানে কি একটা অবস্থায় পড়ছে। যা হোক, এটার সমাধান করতে হলে আপনাকেই করতে হবে। শেষ পর্যন্ত চেষ্টা করার পরও যদি আপনার স্ত্রী আপনার কাছে না আসে, সংসার না করে, তাহলে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন। এই ছাড়া কোন রকম পথ নাই। কারণ জীবনটা তো থেমে থাকবে না, আপনার যে জীবনটা চলে যাচ্ছে এটা ফেরত আসবে না। আমি কাউকে ডিভোর্স দিতে বলি না, তবে সমাধান আপনার, আপনি নেবেন। আপনার সমাধান আপনার হাতে। কেন আমি কাউকে ডিসিশন দেই না? কারণ দেনমোহরের টাকা আপনার দেওয়া লাগবে, যৌতুক মামলা হলে আপনার জেল খাটা লাগবে, তারপরে নারী নির্যাতন মামলা হলে আপনার জেল খাটা লাগবে, ভরণ পোষণ মামলা হলে আপনার দৌড়তে হবে, দেনমোহরের মামলা হলে আপনার দৌড়তে হবে। তাই সব দিক সবকিছু বিবেচনা করে আপনি আগাবেন। আর একটা কথা হলো, পুরুষ নির্যাতন বলে কোনো আইন পাস হয় নাই। আর যে মামলাই আপনি করেন না কেন, আপনার দেনমোহরের টাকা 1 টাকাও কমবে না। তাই আপনি চাইলে তার দেনমোহরের টাকাটা দিয়ে তার সাথে মিটমাট করে নিতে পারেন। তবে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আমরা অনেক ক্ষেত্রে কি করি, তালাক দেওয়ার পর আর কোন রকম স্ত্রীর সাথে যোগাযোগ করি না, তার টাকা পয়সাও দেই না, মিটমাট করি না। এইটা করবেন না, এটা হলেই কিন্তু আপনার নামে মামলা হবেই। এর থেকে বাঁচার কোনো পথ নেই। এসকে রুবেল আহমেদ লিখেছেন, ভাই আমার কাবিননামা সাইন নাই, আমার মোবাইলে বিবাহ করছি, আমি দেশে গেছিলাম ছুটিতে, 10 দিন থেকে চলে আসছি সৌদি আরব, আমি কাবিননামায় সাইন নাই, তারপরে আমার বাড়িতে গিয়ে মা মিলে আমার টাকা পয়সা গোল্ড চুরি করে চলে গেছে, আমার ঘরের কাজের দলিল নিয়ে চলে গেছে, ঘরে যত ধরনের কাগজ আছে নিয়ে চলে যায়, বলে তোর কাবিননামা সাইন নাই, তার জন্য আমি ছেড়ে গেলাম। ভাই কাবিননামা সাইন নাই, সে যদি আপনাকে ছেড়ে দেয় তাহলে আপনি বেঁচে গেলেন। আর যদি সে কাবিননামা না থাকার কারণে, বিয়ে অস্বীকার কারণে আপনার নামে ধর্ষণের মামলা করে, তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন। আপনার স্ত্রী কোন রকম বিপদে নাই, যেহেতু তার সাথে আপনার সংসার হয়েছে, আপনি মহা বিপদে আছেন। তাই তার সাথে আপনার আপোষে সবকিছু মিটমাট করে নেওয়া ভালো। সে যদি আপনাকে ছেড়ে যায়, আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন। আর যদি সংসার করতে চান তাহলে তার সাথে আপোষে মিটমাট করে সংসার করবেন। আর যদি ছাড়াছাড়ি করতে চান, সেটাও আপোষে মিটমাট করে সংসার করবেন। যেহেতু কাবিননামায় আপনার স্বাক্ষর নাই, তাই আপনি বিয়েটা প্রমাণ করতেই পারবেন না যে আপনার বিয়ে হয়েছে। তাই সে মেয়েটা কিন্তু আপনার স্ত্রী চাইলে সহজেই প্রমাণ করতে পারবে যে আপনি বিয়ের নামে তার সাথে
মেলামেশা করেছেন, তাই বিপদ কিন্তু আপনার স্ত্রীর কোনো বিপদ নয়। আর বিষয়টা হলো যে আমি যে সব জানি এমন না, আমার কথা যে সব সঠিক এমন না। আপনি চাইলে অন্য কোনো আইনজীবীর সাথেও কথা বলতে পারেন, তিনি হয়তো আপনার নামে আপনাকে কোনো সুপরামর্শ দিতেও পারেন। হ্যাঁ, এবার আপনি বলেছেন মিথ্যা নারী ও শিশু নির্যাতন। ভাই এসকে রুবেল আহমেদ, নারী শিশুর মামলা তো অনেক মামলা, কোন ধারায় মামলা করেছে সেটা আপনি বলতে পারতেছেন না, সেই ধারাটাই হচ্ছে মেন। যদি 11 গ ধারায় মামলা করে তাহলে মনে করেন যে তার সাজা কম, যদি 11 খ ধারায় মামলা করে সেটা একটু বেশি বিপজ্জনক, 11 ক ধারায় মামলা করলে আরো বিপজ্জনক। এখন কোন ধারায় মামলা করেছে সেটা আমি জানি না, আপনি বলতে পারতেছেন না। আপনি বলছেন যে আমি সৌদি আরব আছি। হ্যাঁ, সৌদি আরব থাকেন, আপনি প্রবাসী অথবা যেখানেই থাকেন, দেশে থাকেন, মামলা হলে আপনার কোর্টে হাজির হতে হবে, জামিন নিতে হবে। আপনি যখন দেশে আসবেন তখন মামলা চলতেছে, চলমান আছে, আপনি দেশে এসে আদালতে স্যারেন্ডার করবেন, স্যারেন্ডার করে আপনার যে কথাগুলো আছে সেগুলো বলবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। মোহাম্মদ সবুজ হোসেন লিখেছেন, ভাইজান বোনের বয়স 18 বছর পূর্ণ হতে 5 মাস বাকি, কাজী কাবিননামা দিচ্ছে না, বলতেছে বয়স হলে দিবে, করণীয় কি? ছেলেপক্ষ বিচার মানতেছে না, আমরা মালামাল টাকা গাড়ি পাবো, টাকা কিভাবে উদ্ধার করব? হ্যাঁ দেখেন, এক হলো যে 18 বছর পূর্ণ হয় নাই, তা কাজী আপনাকে কিভাবে কাবিননামা দেবে? এখনো তো আপনার রেজিস্ট্রি হয় নাই, ওই কাজী তো আপনার বিয়ে রেজিস্ট্রি করে নাই। যখন 18 বছর হবে তখন রেজিস্ট্রি করবে, তখন কাবিননামা দেবে। আর যে বিয়ে রেজিস্ট্রি হয় নাই সেই বিয়ের কাবিননামা আপনাকে কিভাবে দেবে? কাজীর তো শুধু চাকরি যাবে তাই না, জেলও কাটতে হবে। যদি 18 বছরের আগে বিয়ে রেজিস্ট্রি করে, আপনি তার মানে 100% কনফার্ম থাকেন আপনার বোনের বিয়ে মৌখিকভাবে বিয়ে হয়েছে, এটা কোনো রেজিস্ট্রি বিয়ে হয় নাই। আর দ্বিতীয়ত কাজী কাবিননামা দিচ্ছে না, বয়স হলে দিবে। হ্যাঁ, কথাটাও ঠিক, তার তো সে বিয়ে পড়াইছে, শুধু মৌখিকভাবে একটা ফর্মালিটি লিখে রাখছে, আপনার রেজিস্ট্রি হয় নাই বিয়ে, তাহলে কিভাবে আপনাকে কাবিননামা দেবে? কাবিননামা দেওয়ার কোনো প্রশ্নই নাই। আর ছেলে পক্ষ বিচার মানতেছে না, নাও মানতে পারে, কারণ যেখানে আপনি বিচার করছেন সেখানে জেল জরিমানার কোনো বিধান নাই। আপনি যদি আদালতে মামলা করেন তখন এটা হবে। আর মালামাল টাকা বাবদ কিভাবে উদ্ধার করবেন? উদ্ধার তো করার জন্য কোনো প্রশ্ন নাই, কিভাবে উদ্ধার করবেন? আপনি তো স্বইচ্ছা এগুলো দিয়েছেন, এগুলো তো যৌতুক হিসেবে দেন নাই, তারাও যৌতুক হিসেবে চেয়ে নিছে, কোথাও আপনি কোথাও বলেন নাই, সেরকম কোনো প্রমাণও নাই। তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনার করণীয় কিছু নাই, যেগুলো দিচ্ছেন এগুলো ফেরত পাওয়ার কোনো সুযোগ নাই। তবে আপনি চাইলে থানা পুলিশের মাধ্যমে এগুলো আদায় করতে পারেন, অভিযোগের মাধ্যমে। হ্যাঁ, তবে আমি বলবো যে ভাই, যেহেতু যিনি আপনার বোনের স্বামী, তাকে আমি রিকোয়েস্ট করব যে যেহেতু আপনি সংসার করবেন না, সংসার করতেছেন না, তাহলে আপনি যে মাল সামানা নিয়েছেন এগুলো আপনি ফেরত দিয়ে দেবেন। এগুলো আপনাকে ফেরত দিতেই হবে। এগুলো মনে করছেন যে দুনিয়ার আদালতে আপনি পাচ্ছেন না, তার মানে আপনি পার পেয়ে যাবেন না, পার পাওয়ার কোনো সুযোগ নাই। যাররা যাররা পরিমাণ হিসাব হবে, চুল পরিমাণ হিসাব হবে, আপনি কাকে ঠকিয়েছেন, কার সাথে কি অপরাধ করেছেন, এগুলো আপনি এখন না দিলে কিয়ামতের দিন আপনার পুণ্য থেকে আপনাকে দেওয়া লাগবে। তাই আমি বলবো যে আপনি তাদের সেগুলো ফেরত দিয়ে তাদের সাথে আপোষে মিটমাট করে নেন। হ্যাঁ, এসকে রুবেল আহমেদ বলেছেন 11 গ ধারার মামলা। হ্যাঁ, 11 গ ধারার মামলা হচ্ছে খুব ছোট মামলা, এটা হচ্ছে যৌতুকের জন্য সাধারণ মারধর। আপনার যেহেতু মোবাইলে বিয়ে হয়েছে, কাবিননামা নাই, আপনি আদালতে দেশে যখন আসবেন তখন বিজ্ঞ আদালতে সারেন্ডার করে জানাবেন যে আপনাদের মৌখিক বিয়ে হয়েছে বা আপনি যৌতুক চান নাই। এগুলো সবকিছু প্রমাণের দায়িত্ব আদালতে এসে আদালতে সারেন্ডার করার পর। এই মামলার কিন্তু শাস্তি বেশি না, খুব সামান্য শাস্তি, তাই আপনার ভয়ের কিছু নাই। মামলা যদি আপনার বিপক্ষে রায়ও হয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই। আপনি যখন দেশে আসবেন তখন আপনি আদালতে সারেন্ডার করবেন, আপনার যে কথাগুলো আছে সেগুলো আদালতে বলবেন। আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এখন আপনি বিদেশে আছেন, বাংলাদেশের কোনো আইন আপনার উপর কার্যকর হবে না, আপনাকে বিদেশ থেকে ধরে আনতেও পারবে না, আবার আপনার বিরুদ্ধে কোনো সমন বা ওয়ারেন্টও জারি করতে পারবে না। বাংলাদেশের আইন বাংলাদেশে কার্যকর হবে, তবে যখন আপনি দেশে আসবেন তখন কার্যকর হবে। এখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে যেহেতু তার সাথে আপনার বিয়ে হয়েছে, আপনি তাকে মাসে মাসে তার একটা খরচ দিতে পারেন। সে যেহেতু অন্য আপনাকে ডিভোর্স দেয় নাই, অন্য কোথাও বিয়ে করে নাই। জি, ভালো থাকবেন। এরপর হচ্ছে অনেক সময় আমরা কি করি, তালাক দিয়ে দিই। তালাক দেওয়ার পরে ওই তালাকের যে কপিটা আমরা কি করি, আমাদের বাক্সে রেখে দিই, আলমারিতে রেখে দিই, মানে তালাকের নোটিশ কোনো মতে পাঠাই না। মনে করেন যে তালাক দেওয়ার পরপরই আমরা বিদেশ চলে যাই।
প্রবাসী ভাই যারা আছে, মনে করি যে ঝামেলা শেষ, আর কোন রকম কোনো অসুবিধা নাই, বিদেশে গিয়েই অমনি কি করি, হোয়াটসঅ্যাপে ওই নোটিশ পাঠাই দিই, মেসেজ পাঠাই দিই। এতে তালাক হবে না, কোনো মতেই হবে না। আপনি শুধু তালাকের প্রথম পদক্ষেপটা পূরণ করেছেন, কার্যকর করেছেন। দ্বিতীয় কাজ যেটা, সেটাই হলো মেন। এটা কিন্তু আইনের কথা, আমার কথা না। আপনি তালাক দেওয়ার পর তালাকের নোটিশ গোপন করলে, তালাক গোপন করলে এটা শুধু মোবাইলে দিলে হবে না, আপনাকে নোটিশ পাঠাতে হবে। তালাকের যে সালিশ আছে, সালিশি পরিষদ, তাদেরকে নোটিশ পাঠাতেই হবে আপনার। তাই আপনি এইভাবে রেখে দিলে কোনো মতেই আপনার তালাক কার্যকর হবে না। আর আমি আপনাদেরকে বলবো, যারা সম্পর্কটা ছিন্ন করেছেন, স্ত্রীকে তালাক দিয়েছেন, স্ত্রীর সাথে সম্পর্ক রাখবেন না, তাহলে তো তার একটা ক্ষতি হয়েছে। আপনার সাথে বিয়ে হয়েছে, আপনার সাথে সংসার করেছে, তার একটা বদনাম হয়েছে, তার জীবনের একটা ক্ষতি হয়েছে। আমরা যারা বাঙালি আছি, মানে বাংলাদেশের লোকজন আছি, এরা কি করি, এরা যদি দেখি যে কোনো মেয়ের ডিভোর্স হয়েছে, তাকে কিন্তু আমরা কোনো মতে বিয়ে করতে চাই না। ডিভোর্স হওয়া তো পাপ নয়, ডিভোর্স হওয়া তো অপরাধ না। স্বামী ডিভোর্স দিয়েছে, স্ত্রী তো সংসার করতে চায়, স্বামী সংসার করে না, স্ত্রীর দোষ কোথায়? স্ত্রী তো সম্পূর্ণ নির্দোষ ছিল, নিষ্পাপ ছিল। স্বামী পরকীয়া করে অন্য মেয়ের পাল্লায় পড়ে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, অথবা অন্য কোনো কারণে ডিভোর্স দিয়েছে, স্ত্রীর কোনো দোষ নাই। আমরা কি করি, ওই মেয়েটা ডিভোর্স, উরে বাবা, ওই মেয়েকে কোনো মতেই বিয়ে করা যাবে না, ওই মেয়ের ধারে কাছেই আমরা যেতে চাই না। অথচ আমরা দেখি, মানে আমাদের অভিজ্ঞতায় দেখি যে আরেকজন মহিলা, তার 3টা বাচ্চা 4টা বাচ্চা আছে, সেই মেয়েকে নিয়ে আমরা পালাই চলে যাই, পরকীয়া করি। আমাদের চরিত্রটা তাহলে কি চিন্তা করেন না? আপনি যখনই ডিভোর্স দেবেন, তখনই আপনার স্ত্রীকে তার যত দেনা পাওনা আছে, সালিশি পরিষদের মাধ্যমে হোক, থানা পুলিশের মাধ্যমে হোক, অথবা স্থানীয়ভাবে বসুক, মিটমাট করে নেবেন। কারণ এটা তো আপনার দিতেই হবে। আপনি পুরুষ মানুষ, ধোয়া তুলসী পাতা। আমি পুরুষ মানুষ, ধোয়া তুলসী পাতা। 100টা বিয়ে করলেও কোনো সমস্যা নাই, আবার বিয়েতে বসতে পারতেছি, কোনো অসুবিধা নাই। মেয়েরা একেবারে অল্প বয়সী মেয়ে, মানে 18 বছর পার হয়েছে, এরকম মেয়ে বিয়ে করতে পারবো। অনেকেই বিয়েতে রাজি হবে, আমার টাকা পয়সা আছে, আমি ধন সম্পদের মালিক, গাড়ি বাড়ি আছে, কোনো অসুবিধা নাই। 80 বছর বয়সেও 18 বছর মেয়ে বিয়ে করতে পারবো। কিন্তু আপনি জানেন, আপনি যে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, সেই মেয়েটার বদনাম হয়েছে, সেই মেয়েটার যে ক্ষতি হয়েছে, এটা টাকা পয়সায় পূরণ করা সম্ভব না। কারণ এই মেয়েকে ভবিষ্যতে কেউ বিয়ে করতে চায় না। কিন্তু আমি বলবো যে আপনারা যদি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেন, অনেকে বলে যে আদালত চিনে গেছে। আদালত চিনতে হবে তো, কেন আদালত চিনবে না? আপনি তার ক্ষতি করেছেন, তার সুনাম নষ্ট করেছেন, তার মান সম্মানের ক্ষতি করেছেন, তার নামের পাশে ডিভোর্স শব্দটা লিখে দিয়েছেন, বিবাহিত মেয়ে লিখে দিয়েছেন। সে আদালতে যাবে না? সে আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে? তার পাওনা আপনি তাকে পরিশোধ করেন নাই, তার যে দেনা আছে সেগুলো পরিশোধ করেন নাই, সে আপনাকে এমনি ছেড়ে দেবে? আর এই ব্যাপারে অধিকার আদায়ের জন্য আদালতে গেলে সেই মেয়েটা চরম অপরাধী হয়ে যাবে, দোষী হয়ে যাবে না। সে আদালত চিনেছে মানে কি, কেউ আপনাকেও ঠকাতে পারবে না। স্বামী স্ত্রী শুধু মামলা করার জন্য নয়, স্বামী স্ত্রী শুধু দুইজনকে ঠকানোর জন্য নয়, স্বামী স্ত্রী দুজন মিলে এক। স্বামী স্ত্রী অর্ধেক অর্ধেক সম্পর্ক, স্বামী স্ত্রী একটা পবিত্র সম্পর্ক। স্বামীর যত উন্নতি স্ত্রীর কারণে হয়। আপনি দেখবেন আজকে পৃথিবীতে যত মানুষ উন্নতি করেছে, যত মানুষ সাফল্যের স্বর্ণ শিখরে উঠেছে, কিসের মাধ্যমে উঠেছে? স্ত্রীর উৎসাহ, প্রেরণা, সহযোগিতা, সবকিছুর মাধ্যমে উঠেছে। আপনি স্ত্রীকে ঠকাবেন, স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করবেন, আর আপনি স্বর্ণ শিখরে উঠে যাবেন না। ওই স্বর্ণ শিখর থেকে মাটিতে পড়তে আপনার 1 সেকেন্ডও সময় লাগবে না। আপনি সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে যেতে পারেন, আপনার মান সম্মান সব ধ্বংস হয়ে যেতে পারে, কোনো চিন্তা নাই। তাই আমি বলবো, যে যেখান থেকে আসেন, ডিভোর্স দেওয়ার পরে তাকে সবকিছু তার পাওনা দেনা মিটিয়ে দেবেন, তাহলে সে আপনার নামে কোনো মামলা করবে না। আপনি একটা জিনিস বিবেচনা করেন, পুরুষ মানুষ ঠেলা গাড়ি চালিয়েও ইনকাম করতে পারবেন, রিক্সা চালিয়ে ইনকাম করতে পারবেন, দিন মজুর খাটতে পারবেন। আপনি 2টা বাচ্চার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, আপনার সাথে 10 বছর সংসার করে উনি কি করবে? উনি কোথায় যাবে? তার বাবা মা তাকে দেখবে না, তার বাবা মা হয়তো মরে গেছে, তার ভাই বোন বিয়ে করে আলাদা হয়ে গেছে, বোনের কোনো দায় দায়িত্ব নাই। বিয়ের পরে স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব স্বামীর, স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব স্বামীর। বাবা মা কোনো দায়িত্ব নেবে না যদি না নিতে চায়।
ভাই বোন কোনো দায়িত্ব নেবে না, তা ওই মহিলাটা কি করবে? কোথায় যাবে? মহিলা তো ঠেলা গাড়ি চালাইতে পারবে না, রিক্সা চালাইতে পারবে না। যদি রিক্সা চালায়, সেই রিক্সায় আপনি উঠবেন না, যারা উঠবে তারা তো তাকে বিপদে ফেলার জন্য উঠবে। স্ত্রী যদি ঠেলা গাড়ি চালায়, সেই ঠেলা গাড়িতে আপনি মাল নেবেন না, আর যারা নিতে চাইবে তারা তাকে বিপদে ফেলার জন্য নেবে। এই কাজটা কখনো করবেন না। আমি আপনাদেরকে বলবো যে আপনাকে তো সংসার করতেই হবে, কারো না কারোর সাথে করতে হবে। আপনার স্ত্রী যদি কোনো অপরাধ করে, তাকে ক্ষমা করে দেন, তার সাথে মিটমাট করে দেন। তবে হ্যাঁ, যারা সংসার করতে চায় না সেটা ভিন্ন কথা। আর স্বামীদের ক্ষেত্রে মনে রাখবেন যে স্বামী যদি সংসার করতে চায় তাহলে মিটমাট করে নেবে, স্ত্রী যদি সংসার করতে চায় মিটমাট করে নেবে। এস কে রুবেল আহমেদ ভাই লিখেছে, ভাই আমার নামে 11 গ ধারার মামলা হয়েছে। 11 গ ধারাটা সব থেকে ছোট ধারা, যৌতুকের জন্য সাধারণ মারধর। এর জন্য আপনার বড় রকম জেল জরিমানা হবে না, আপনার ফাঁসিও হবে না, মৃত্যুদণ্ড হবে না, যাবজ্জীবন কারাদণ্ডও হবে না। আপনি এই মামলা আপিল করলে জামিনে পাবেন, জামিনে মুক্তি পাবেন, কোন রকম কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে থাকেন। আলিশা খান রাইসা আপনি লিখেছেন, আমার ভাই একটা একটু বিপদে আছে, তার জন্য আপনার সাথে কথা বলবো। অবশ্যই বলবেন, বলেন। যদি এখানে বলতে চান বলতে পারেন, আর যদি মোবাইল নাম্বার নিতে চান সেটা পরে নিতে হবে। মোহাম্মদ রাসেল মিয়া লাভ ইউ অল মেসেজ একটা পাঠিয়েছেন, কমেন্ট, থ্যাংক ইউ। আলিশা খান রাইসা আপনার নাম্বারটা দিবেন একটু দয়া করে। আপনি লিখে নিতে পারেন 01923205833। যা বলছিলাম, তালাকের পরে নোটিশ গোপন করা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আপনি তালাক দিয়ে যদি তালাকের নোটিশ গোপন করে রাখেন, সেটা না জানান, এটা কিন্তু মারাত্মক অপরাধ। এর জন্য আপনার পানিশমেন্টের ব্যবস্থা আছে। যদি আপনার স্ত্রী পরবর্তীতে জানতে পেরে আপনার নামে মামলা করে, আপনার জেল জরিমানা দুটোই হবে। তালাকের পর নোটিশ না দিলে প্রত্যাহার। আমি একটা আইনের বইতে পড়েছি এমন যে আপনি যদি তালাক দিয়ে নোটিশ না পাঠান, তাহলে একটা নির্ধারিত সময়ের পরে তালাক প্রত্যাহার হয়ে যাবে। অর্থাৎ আপনি যে তাকে তালাক দিয়েছেন, অন্য জায়গা বিয়ে করবেন, সেই সুযোগটা আপনার থাকবে না। বিয়ে করলে করতে পারবেন, কিন্তু একে যে আপনি স্ত্রী হিসেবে অস্বীকার করবেন, সেইটা করতে পারবেন না। এ আপনার স্ত্রী থাকবেই, বা যাকে তালাক দিয়েছেন সে আপনার স্বামী থাকবেই, এটা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। বয়সের আগে বিবাহ করলে তালাক। অনেক সময় হয় কি, মেয়ের বয়স 18 বছর হয় নাই, বিয়ে হয়ে গেছে। ওই কিভাবে বিয়ে হয়েছে? নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হয়েছে, অথবা কাজী সাহেব ফর্মালিটি মেনটেন করে লিখে রেখেছে। এটা কিন্তু রেজিস্ট্রি হয় না, রেজিস্ট্রি বিয়ে হবে না। এখন কথা হলো, যেহেতু মেয়ের বয়স হয় নাই, বিয়ে হয়েছে, এখন আর সংসার করবে না, সংসার করা যাচ্ছে না, তালাক কিভাবে দেবেন? বিয়ে হলেই তালাক দেওয়া যাবে, বয়স এখানে ফ্যাক্টর না। যদি মেয়ের বয়স কম হয় তাহলেও তালাক দেওয়া যাবে। যদি যেহেতু রেজিস্ট্রি বিয়ে হয় নাই, তাই রেজিস্ট্রি তালাক দিতে পারবেন না, নোটারি তালাক দিতে পারবেন, মৌখিক তালাক দিতে পারবেন, তালাক দিয়ে নোটিশ পাঠিয়ে দিতে পারবেন, কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারবেন। যদি মেয়ের বয়স কম থাকে, আইনজীবীর সাথে যোগাযোগ করলেই তালাক দিতে পারবেন। এখন কথা হলো, আপনার নম্বরটা একটু দিবেন। হ্যাঁ, নম্বরটা আমি আবার বলছি, আলিশা খান রাইসা 01923205833। রেজিস্ট্রি তালাকে কি লাগে? রেজিস্ট্রি বিয়ে যদি হয়, আপনি রেজিস্ট্রি তালাক দিতে পারবেন। স্বামীর ক্ষেত্রে একরকম, স্ত্রীর ক্ষেত্রে একরকম। স্বামী যদি রেজিস্ট্রি তালাক দিতে চান, তাহলে 2 জন পুরুষ সাক্ষী নিয়ে যাবেন, সাথে তার রেজিস্ট্রি বিয়ের কপিটা নিয়ে যাবেন। বিয়ের কপি কিন্তু লাগে না। তারপরও আমি বিয়ের কপির কথা এই জন্য বলছি যে যদি আপনি কাবিননামার কপিটা নিয়ে যান, তাহলে বানান, নাম ঠিকানা, বালাম বই, আপনার ওই কাবিননামার কপিতে কিন্তু লেখা থাকে যে কত নাম্বার পেজে বিয়ে হয়েছে, কত নাম্বার ভলিউমে বিয়ে হয়েছে, কত তারিখে বিয়ে হয়েছে, সবকিছু লেখা থাকে। এই জন্য আপনি কাবিননামাটা নিয়ে গেলে সঠিকভাবে তালাক হবে। যে কাজটা করবেন ভালোভাবে করবেন, সেটা নিয়ে ভবিষ্যতে কথা উঠবে, প্রশ্ন উঠবে, এমন কাজ করবেন না। আর স্ত্রীদের ক্ষেত্রে যে বিধান রয়েছে, কোন স্ত্রী তার কাবিননামা ছাড়া নিজেকে তালাক দিতে পারবে না। এটা হলো মুসলিম আইনের বিধান। কাবিননামার 18 নং কলামে যদি ক্ষমতা দেওয়া থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে স্ত্রী নিজেকে তালাক দিতে পারবে, না হলে তালাক দিতে পারবে না। তালাক দিলেও, নোটিশ পাঠালেও সে তালাক কার্যকর হবে না, গ্রহণযোগ্য হবে না, যদি 18 নং কলামে ক্ষমতা দেওয়া না থাকে। এই জন্য
স্ত্রীরা যখন তালাক দেবেন অবশ্যই কাবিননামার কপি নিয়ে যাবেন। এই কাবিননামার কপি না থাকলে কোনো কাজী আপনাকে তালাক দিতে পারবে না, আপনার তালাক করাতে পারবে না। রেজিস্ট্রি তালাক, নোটারি, আর নোটারি তালাকে কি লাগে? মনে করেন যে নোটারি বিয়ে হয়েছে, রেজিস্ট্রি বিয়ে হয় নাই, তাহলে কি করবেন? নোটারি তালাক দেবেন। নোটারি তালাক দেওয়ার জন্য আপনার ছবি লাগবে। যদি দুইজনে তালাক দেন তাহলে দুইজনের ছবি লাগবে, খোলা তালাক যাকে বলে। আর যদি একজনে তালাক দেন তাহলে শুধু আপনার ছবি লাগবে, আর হচ্ছে দুইজন পুরুষ সাক্ষী লাগবে, আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে, আর হচ্ছে আইনজীবীর ফি এবং খরচ লাগবে। এটা হলো আপনার নোটারি তালাক দেওয়ার বিধান। বা কি কি লাগবে নোটারি তালাক দিতে? তালাকের পর স্ত্রীর সাথে মেলামেশার বিধান, এইটা সব থেকে মারাত্মক একটা বিষয়। আপনি যদি তালাক দেওয়ার পরে তালাক গোপন করে আপনার স্ত্রীর সাথে মেলামেশা করেন, আপনার নামে ধর্ষণ মামলা হবে, আপনার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। এটার থেকে কোনো মতে কম হওয়ার সুযোগ নাই, কোনো মতে আপনি মাপ পাবেন না, মাপ পাওয়ার কোনো রকম কোনো সুযোগ নাই। যদি আপনার স্ত্রী শুধু প্রমাণ করতে পারে যে আপনি তালাক দেওয়ার পর তালাক গোপন করে আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, ব্যাস, আর কিছু লাগবে না। তাই তালাক দেওয়ার পরে কোনো মতেই কেউ স্ত্রীর সাথে মেলামেশা করবেন না। আর হচ্ছে তালাক কে দিতে পারবে? তালাক একমাত্র যিনি বিবাহ করেছেন তিনি তালাক দিতে পারবে। অনেক সময় হয় কি, স্বামীর ক্ষেত্রে অন্য কেউ তালাক দেয়, এটা আসলে সঠিক নয়, এটা আইনে গ্রহণযোগ্য না। আপনি এভাবে তালাক কখনোই দিবেন না। আপনি বিয়ে করলেও অন্য কাউকে ক্ষমতা দিয়ে বিয়ে করবেন না, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। আপনার পক্ষে অন্য কেউ সাইন করবে, এটাও গ্রহণযোগ্য না। আপনি বিয়ে করবেন, আপনি সই করবেন, আপনি তালাক দেবেন, আপনি সই করবেন, অন্য কাউকে দিয়ে নয়। যাই হোক, সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো যে আমি যে কথাগুলো বলেছি সবগুলো আইনের কথা। আপনারা চাইলে আইনের বই কিনে পড়ে দেখতে পারেন, অথবা গুগলে সার্চ দিলেও অনেক আইন পেয়ে যাবেন। এগুলো একটাও আমার মন গড়া কথা নয়, আমার নিজস্ব কথা নয়। তাই কেউ আমাকে গালাগালি করবেন না, কেউ আমাকে নানা রকম হুমকি ধামকিও দেবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর কেউ তালাক দিয়েন না, তালাকটা সব থেকে নিকৃষ্ট কাজ। আর বিয়ে তো আপনাকে করতেই হবে। তালাক দেওয়ার পর কি আপনি বিয়ে করবেন না? তালাক দেওয়ার পর কি আপনি সংসার করবেন না? সারা জীবন এভাবে থাকবেন? কারো পক্ষেই থাকা সম্ভব নয়, কোনো মেয়ের পক্ষেও থাকা সম্ভব নয়, কোনো স্বামীর পক্ষেও থাকা সম্ভব নয়। আর স্ত্রী মানে মেয়েরা যারা দেনমোহরের জন্য তালাক দেন তাদেরকে বলবো, দেনমোহরের টাকাটা আপনার বেশি দিন থাকবে না, দুদিনেই ক্ষণস্থায়ী। রাজার ভান্ডার তাই থাকে না। আর আপনার তালাকের পর দেনমোহর কয় টাকা, এটা কয়দিন থাকবে? এটা থাকবে না। আর তালাকের পরে আপনি মনে করছেন তো অন্য কেউ আপনাকে সুখে রাখবে, সুখে থাকাটা এটা সম্ভব নয়। প্রথম স্বামীর পরে আপনি যে দাপটের সাথে, যে সম্মানের সাথে, যে মর্যাদার সাথে সংসার করতে পারবেন, যে ক্ষমতার বলে সংসার করতে পারবেন, দ্বিতীয় স্বামী, তৃতীয় স্বামীর ঘরে তা করতে পারবেন না। কারণ সব জায়গায় কথা থাকবে যে আপনি তালাক প্রাপ্তা। আপনি ভালো মানুষ হলে প্রথম স্বামী আপনাকে ডিভোর্স দিত না, আপনি ভালো মানুষ হলে আপনার স্বামীর সাথে সংসার ভেঙে যেত না। তাই সবাই সংসার করার চেষ্টা করবেন, সংসার ভাঙার চেষ্টা কেউ করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।